আমার মনে আছে 2009 সাল 10 জানুয়ারি প্রথম বর্ষের হলে উঠবো। সূর্য সেন হল আমার অ্যাটেস্টেড। হলে উঠবে রাত 10টায়। আমাদের গেস্ট রুম হয়, হলে উঠার জন্য একটা ভাইবা হয়। সে ভাইবাতে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে আমাকে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। ছাত্রলীগ কত সালে প্রতিষ্ঠা হয়েছেন, ছাত্রলীগের প্রথম সভাপতির নাম কি, বর্তমান সভাপতির নাম কি, অনেক প্রশ্ন আমাকে জানি। প্রত্যেকটা প্রশ্ন 12টা প্রশ্ন জিজ্ঞেস, প্রত্যেকটা প্রশ্ন পেরেছি। লাস্টে একটা প্রশ্ন আমাকে করেছে, আজকে কি দিবস। আমি তো মুখস্থ করে আসছি, ভুল হওয়ার তো কথাই না, কারণ আমাকে আগেই সব পড়ে আসছি যে তারা এই প্রশ্নগুলো আমাকে করবে। কিন্তু আমি বললাম আজকে হচ্ছে শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস। কথা কিন্তু সত্য। দেখি যে তারা আমার দিকে এভাবে চোখ বড় করে তাকিয়ে আছে। আমি বললাম কি রে, প্রশ্ন তো উত্তর তো ঠিকই আছে, প্রশ্নও ঠিক আছে, উত্তরও ঠিক আছে, ঘটনা কি? একজনে বললো একটা ছুরি নে, ছুরি। আরেকজন বললো এই একটা দা নে, আজকে তার হাত পা সব কাটবো। নবীন বরণ করছে, দেখো আমাকে বরণ করে নিচ্ছে তারা। আমি তো ভয়ে, প্রথম বর্ষের ছাত্র, আসলাম গ্রাম থেকে, হাত পা কাটবে। আমি বললাম, তারপরে একটু সাহস করে বললাম যে ভাইয়া আমি কি ভুল করেছি ভাইয়া? ভুল করিস নাই, তুই বঙ্গবন্ধু কেন বলিস নাই? আমি তো রে বাবা মুখস্থ তো সব করছি। প্রত্যাবর্তন দিবস শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওটা তো পুরো পড়ি নেই। এর মধ্যে তারা তো আমাকে হাত পা কাটার জন্য অবস্থা রেডি। তারা বুঝে গেছে যে আই এম নট বিলং টু ছাত্রলীগ। তখন তো আমি তাদের অত্যাচারে, মানসিক অত্যাচারে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। পড়ার পর আমাকে পরবর্তীতে নিয়ে যায় রুমে, নিয়ে যায়। রুমে নিয়ে পানি টানি ঢালার পর হোঁশ আসার পরে আমি যে হলে উঠবো, হলের সভাপতি ছিল আমার বাড়ি কুমিল্লা, তার বাড়িও কুমিল্লা। আমি চিন্তা করছি তার কাছে উঠলে, মানে ছাত্রলীগের সভাপতি, তাহলে আমি একটু সেফ থাকবো। তো সে আমাকে দেখতে আসলো। তো আমি বললাম ভাই আপনি আর এলাকা বাড়ি, আমার একই এলাকার, আপনি কি করলেন এটা? যা বেটা, আমি তো তোকে চাইছিলাম, তোর সাহস কতটুকু, যে ছুরি গুলির সামনে তুই কতটুকু নিজেকে তৈরি করতে পারিস, তোকে নেতা বানাইতে পারবো কিনা, এই জন্য চাইছিলাম। তা আমি বললাম ভাই আগে তো প্রশ্নটা ফাঁস করে দিতে পারবো। তার মানে তখন আমাদেরকে প্র্যাকটিস করা হতো, নবীনদেরকে পড়াশোনা না, যে তোমার সাহস কতটুকু, তোমার হাত পা কাটতে পারো কিনা। আমাদেরকে তখন সরহদ্দিতে রাতে পাঠানো হতো, সরহদ্দ উদ্যানে আমাদেরকে পাঠিয়ে বলা হইতো যে যারা কাপল আছে তাদেরকে ধরবা, প্রথমে ধরে জিজ্ঞেস করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিনা। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় মারা দরকার নেই, আর যদি অন্য বিশ্ববিদ্যালয় হয় তাহলে চড়াইবে শুধু ঠুস ঠাস। কেন? বলে যে এটা করলে, তো আমি এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম, বড় ভাই এটা কেন করা হয়? বলছে এটা করলে তোমার সাহস বাড়বে। সাহস বাড়বে? কি শিখাচ্ছে আমাদেরকে? সাহস বাড়ানোর জন্য আমাদেরকে রাতে সরহদ্দিতে পাঠানো হয়। তারপর এক বড় ভাই বলে, শোন তোদেরকে আমি এটা বলে রাখি, তোরা যখনই দেখবি যে আমি কোন কারোর সাথে কথা বলতেছি, তখন আমি মাথায় যখন হাত দিব, তখন তোরা বুঝতে পারবি যে সামনে যে আছে সে হচ্ছে আমাদের শত্রু। তখন তোরা মাইর দেওয়া শুরু করবি। আর তখন আমি নিষেধ করবো, এই আমার বন্ধু মারিস না। মানে এরা হয়তো ছাত্র শিবির না ছাত্র দল, যে তোরা মারা শুরু করবি। তখন আমি নিষেধ করবো, এই আমার বন্ধু মারিস না। তোরা তারপরও বেশি মারবি, যত বেশি নিষেধ করবো তত বেশি মারবি। তো এটা তো হয়ে গেছে, আমাদের শিক্ষা হয়ে গেছে। একদিন মনে আছে, এখানে একটা টিএসসির মোড়ে কর্নারে একটা জুসের দোকান ছিল। জুসের দোকানে আমরা ওই বড় ভাইটা দাঁড়ায় একজনের সাথে কথা বলতেছি। আমরা ছিলাম রাজু ভাস্কর্যের এখানে। তখন উনি মাথায় হাত দিছে। তখন আমাদের মধ্যে একজন, এই ভাই তো ইশারা দিচ্ছে, চল। সবাই গিয়ে ওই ভাইটাকে দিল মারে। বড় ভাই বলছে, এই আমার বকনিপতি। তারপরেও ফলাফাইন তো বলছে যে নিষেধ করছে, মারতে হবে। বলে যে আমার আপন, আল্লাহর কসম আমার আপন বকনিপতি। তারপরেও ফলাফাইন মেরে একবারে। কারণ ভাই শিখে দিছে যত বেশি নিষেধ করবো তত বেশি মারবি, আর আমি যত বেশি বলবো তত বেশি মারবি। পরে জানতে পারলাম আসলে এটা তার বকনিপতি ছিল, তারা দেখতে আসছিল। তার মানে আমাদেরকে শিখানো হতো এটা। এই জন্য তোমরা অনেক বড় সৌভাগ্যবান যে ফার্স্ট ইয়ারে এসে তোমরা একটা ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম পাচ্ছ। সেখানে শিখানো হচ্ছে না তোমার সাহস আছে কিনা, সেখানে তোমাকে ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে তোমাকে সাহস শিখানো হয় না। সেখানে বড়দেরকে চর মেরে, কাপলদেরকে চর মেরে শিখানো হয় না তোমার সাহস আছে কিনা, সেটা শিখানো হয় না। এই জন্য তোমরা অনেক বড় সৌভাগ্যবান। এই জন্য নামটা স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, নামের মধ্যে কাজেরও মিল আছে, যে স্বাধীন ছাত্র। তোমরা অনেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীন ছাত্র। ছোটবেলা একটা কবিতা বলেছিলাম, নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়।
আজকে এখানে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের পরিচয়। আজকে তোমরা এখানে যারা আছো, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। You have to compete not only in Dhaka University. You have to compete all over the country. You have to compete all over the world. You have to truly think you are global citizen. পৃথিবীর একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কম্পিটিশন করবে, তাহলে তুমি ভুল করবা। You have to think beyond বাংলাদেশি বর্ডার। তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে, বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা কমন সমস্যা দেখো, আজকে আমরা যে এখানে কথা বলছি, তোমরা যে ওখানে বসে আছো, তার মানে কি এটা মিনিং করে যে আমরা তোমাদের থেকে মেধাবী? না, ইট ডাজন্ট মিন যে উই আর দ্য সো মাচ মেরিটোরিয়াস স্টুডেন্ট দ্যান ইউ, নো। তারপরও কেন আমরা এখানে দাঁড়িয়েছি, তোমরা ওখানে বসে আছো? তার কারণ হচ্ছে যে আমরা তোমাদের বড়। একটা দার্শনিককে জিজ্ঞেস করে বড়দের কথা কেন শুনবা? দার্শনিক বলছে বড়দের কথা তুমি এই জন্য শুনবা কারণ বড়রা তোমার বয়সটা পার হয়ে গিয়েছে, তারা জানে তারা কি ভুল করেছে, তারা জানে তারা কি ভালো কাজ করেছে। এই জন্য বড়দের, তোমরা যদি এখন ইন্টারের কাউকে পরামর্শ দিতে চাও, খুব চমৎকার পরামর্শ দিতে পারবা, কিন্তু যখন ইন্টারে থাকতা তখন কিন্তু তোমাদের মাথায় ছেড়ে ঢুকে নাই, ঠিক না? তার মানে এজন্য সে সাহস থেকে তোমাদেরকে কয়েকটি কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী তার মনের সাবজেক্টে পড়ে না। কেউ যদি ইকোনমিক্সে পড়ে বা লতে পড়ে, তারা জিজ্ঞেস করে যে ভাইয়া তুমি কি লতে পড়তে চাইছিলা? না রে ভাইয়া, আমি তো মেডিকেলে পড়ার ইচ্ছে ছিল, মেডিকেলে হয় নাই, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স এবং লতে পড়ছি। আবার তুমি যদি একটা হিস্ট্রি স্টুডেন্ট বা অ্যারাবিকে তাকে জিজ্ঞেস করে ভাইয়া তুমি কি হিস্ট্রিতে পড়তে চাইছিলা, রাষ্ট্রবিজ্ঞানে পড়তে চাইছিলা? না রে ভাইয়া, আমার তো ইচ্ছে ছিল ইকোনমিক্সে পড়বো, তারপরে সাবজেক্ট পাইলাম কি করব, এই জন্য পড়ছি। তার মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন মানসিকতায় আমরা কখনো যে সাবজেক্টটা পড়ছি সেটা প্যাশনেট হয়ে পড়তে পারছি না। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, 1500 জন নিয়ে তারা গবেষণা করেছে। 1500 জনকে তারা জিজ্ঞেস করেছে আচ্ছা তুমি কি টাকার জন্য চাকরি করো, পড়ো, নাকি ভালো লাগে এই জন্য করো? 1500 জনের মধ্যে 1300 জন বলেছে টাকার জন্য করি, আর 200 জন বলেছে আমি ভালো লাগে তাই চাকরি করি। 20 বছর পর গবেষণা ফলাফল দেখতে পেয়েছে যারা বলেছে প্যাশনেট হয়ে চাকরিটা করে টাকার জন্য না, তারা এক একজন এক একটা কোম্পানির প্রধান হয়েছে। আর যারা বলেছে যে আমি টাকার জন্য পড়ি, তারা ওই যে অবস্থায় আছে 1-2টা প্রমোশন হয়েছে, তার উপরে যেতে পারেনি। একটু আগে আমি একটা শুনানি করে আসলাম, সকালে একটা জেরা করলাম, একটা মেয়ে, একটা বুয়েটের একটা ছাত্র, সে একটা মেয়েকে বিয়ে করলো, সুন্দরী মেয়েকে, খুব চমৎকার সুন্দরী মেয়ে। বিয়ের দিন রাতে সে দেখায় 7টা ছেলের সাথে তার সম্পর্ক, ছবি দেখায় ছেলেটাকে, বলে যে তোমার বিয়ে করছে, আবার কি কাবির নামা হচ্ছে লাকি 7 দিয়ে, মানে 7,77,760 টাকা। রাতে বিয়ের দিন রাতে বলতেছে ডিভোর্স দাও, আর আমার টাকাটা আমাকে, মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও, মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও। ছেলে তো বুয়েট থেকে পড়া ছেলে, সুন্দর ছেলে, ডিপিটিসিতে জব করে, বেচারা ইঞ্জিনিয়ার, বেচারা তো পরে যখন দিচ্ছে না তখন বিরোধী করে দিল এক মামলা। তো পরে ফার্ম গেটের ছেলেটা একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করছে, যে তাকে তো ছবিগুলো দেখাচ্ছে 7-8 জনের সাথে সম্পর্ক আছে, প্রিন্ট করছে। তো কম্পিউটার দোকানে উনি বলতেছে ভাই কি ঘটনা, বলছে এই অবস্থা, আমার তো ভালো লয়ার দরকার। তখন কম্পিউটার দোকান নাকি আমার কথা রেফার করলো, ক্রিমিনাল লয়ার হলে উনি এটা ভালো জানে, ওনার কাছে আপনি যান। তো সেই ইঞ্জিনিয়ার সাহেব 3-4 দিন ধরে আমাকে নিয়ে গবেষণা, ওয়েবসাইট দেখেছে, গবেষণা করে তারপর আমার চেম্বারে আসে। পরবর্তীতে এই মামলা তাকে আমি জামিন করিয়েছি। তারপর আজকে মেয়েটার জেরা করলাম, মেয়েটার জেরা করবো, মেয়ের নাকে দিয়ে মুখে দিয়ে শুধু বাতাস বেরোচ্ছে, তাকে যখন বিষয়গুলো সবগুলো সামনে নিয়ে আসা হলো। তার মানে শুধু সুন্দর দেখলেই তোমরা লাভঝাপ করার দরকার নেই। আল্লাহ তাআলা কালো তৈরি করেছে কারণে, আমার মতো কালো তৈরি করেছে কারণে, আবার তোমাদের মতো সুন্দর তৈরি করেছে কারণ দিয়ে, তোমাকে অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ তাআলা। মিস্টার বিনের নাম শুনেছো? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। মিস্টার বিন যখন অক্সফোর্ডে পড়ে তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে,
নাট্যশালায় সে এই থিয়েটারে সে ভর্তি হয়। থিয়েটারে ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। তো তারা বলে তুমি যদি ডায়লগ না বলতে পারো তাহলে তুমি কি নাটক করবা, তাকে বের করে দেয়। মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না, কিন্তু আমি এমন একটা নাটক আবিষ্কার করব যে নাটকে কোনো ডায়লগ দিতে হবে না। 3 বছরের মাথায় মিস্টার বিন এমন একটি মুখ অভিনয় আবিষ্কার করলেন, পুরো বিশ্বটা এত আলোড়ন তৈরি হয়েছে, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। এরপর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ? আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছে? আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেনি। তুমি একটু কালো হলে মন খারাপ করো, হ্যাঁ আমি কালো, আমাকে কেন আল্লাহ অনর্থক সৃষ্টি করেছে? মন খারাপ করো না? করো না? একটা ছেলে প্লে বয়, খুব সুন্দর, সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে, তো পড়াশোনা তো আর করে নাই, সবসময় প্লে বয় ছিল, পড়াশোনা তো আর করে নাই। তো চিন্তা করলো এবার তো বয়স তো পার হয়ে যাচ্ছে, বিয়ে তো করা দরকার, বিয়ে করতে হলেও তো বউ চালাইতে হবে, বউ চালাতো সামর্থ্য তার নাই। সে চিন্তা করলো এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ের কি, যে মেয়ে চাকরি করে। তো পরে বন্ধুকে বলে বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাব। বন্ধু তো ভাবছে যে তার পিছনে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে, এমন এক বিশ্ব সুন্দরীকে আজকে দেখতে যাবে, একটা দেখার তো তার খুব শখ। বন্ধু যাওয়ার পর দেখেছে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। বন্ধু একটু পর বন্ধু তো টেডা। যা বেটা, এটা লক্ষ্মী টেডা। মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে, শুধুমাত্র তার যোগ্যতার কারণে। আর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে? তুমি মনে করো সুন্দর সুন্দর আল্লাহ মিলিয়ে দেন না, আল্লাহ যোগ্যতায় সুন্দর দুইটাই মিলা নাকি? কোরআনে বলছে আত-তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবা আল খাবিসাতুল লিল খাবিসা। আল্লাহ কোরআনে বলছে তা আমি ভালোর জন্য ভালো রাখি আর খারাপের জন্য খারাপ রাখি। বুঝো না? শুধু সুন্দর দেখলে তোমরা মনে করো সুন্দর মানে অনেক কিছু না। সক্রেটিস একটা চমৎকার কথা, বিউটি ক্যান নট এসকেপ অফ ক্যালামিটি। সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না। তো সুতরাং সবসময় সুন্দরের পিছনে ঘুরিও না। তোমাকে অনর্থক সৃষ্টি করে আমরা সবসময় সুখের সঙ্গেই খুঁজে পাই না, সুখের সঙ্গেই খুঁজে পাই না। একটা কাক মন খারাপ, আমি কালো মানুষ, আমি কালো পাখি, আমাকে কেউ সম্মান দেয় না। সবচেয়ে সুখী পাখি মনে হয় টিয়া পাখি। তো কাকে একদিন টিয়া পাখির কাছে গেছে তার সুখের সংজ্ঞা শোনার জন্য। টিয়া পাখি, আহা তোমাকে মানুষ, আমার মনটা খারাপ, কারণ আমাকে কেউ পাত্তা দেয় না। আমি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি, ময়লা আবর্জনা দূর করি, কিন্তু আমাকে কেউ পাত্তা দেয় না। কিন্তু তোমাকে মানুষ সবসময় আসলে, আমি বারান্দা আসলে মানুষ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, আর তোমাকে আসলে মানুষ কাছে নিতে চায়, সেলফি তুলতে চায়। তুমি অনেক সুখী। সে বলে কে বলেছে আমি সুখী? হ্যাঁ তুমি সুখী। কে বলেছে আমি সুখী? আমি কিভাবে সুখী হই? আমাকে মানুষ, আমি বারান্দায় কোথাও যাবো স্বাধীনভাবে চলতে পারি না, মানুষ আমাদেরকে ধরে ফেলে, ধরে খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। সবচেয়ে সুখী হচ্ছে রাজহাঁস। কি রাজহাঁস সুখী? কেন? রাজহাঁস দেখো কখনো বের হচ্ছে, কখনো আবার ঘরে যাচ্ছে, কত ভালো। কাক বলে তার রাজহাঁসের কাছে যায়, রাজহাঁস সাহেব শুনলাম আপনি নাকি খুবই সুখী। রাজহাঁস বলতেছে, বলছে হ্যাঁ আপনি সুখী তো, আপনি যেমন আপনি দেখেন সকালে আপনাকে মালিকে ঘর থেকে বের করে দেয়, আপনি সারাদিন ধরে ঘুরেন, পুকুরে নামেন, ময়লা পুকুরে নামেন, নেমে পুকুর থেকে সারাদিন ঘুরে খেয়ে দিয়ে আবার পুকুরের উপরে উঠে একটা ঝাড়া দিয়ে আপনার সকল ময়লা ফেলে দেন। এরপর আপনার মালিক বিকেলে অপেক্ষা করে আপনি কখন ঘরে আসবেন, ঘরে আসার ঢুকার সময় খাবার দেয়, আপনি ঘরে ঢুকেন, রাতে ঘুমান, আবার সকালে বের হন। আপনার মতো সুখী তো কেউ নেই। সে বলছে আমি সুখী, আমি সুখী। কে বলেছে আমি সুখী? কে বলেছে আমি সুখী? সুখী তো সবচেয়ে বেশি সুখী ময়ূর। দেখো কত সুন্দর ময়ূর, তার সাথে মানুষ ছবি তোলে, তার সাথে সেলফি তোলে, কত সুন্দর দেখতে। কাক বললো যে ময়ূর সুখী। কাক গেল ময়ূর কাছে, ময়ূরকে দেখতে গেলেও চিড়িয়াখানা ঢুকতে হচ্ছে। সে বলে ওরে বাবা রে, মানুষ টাকা দিয়ে তাকে টিকিট কেটে তাকে ঢুকতেছে, তার মানে তো সুখী, সে বেশি সুখী। আমি সুখী। যে স্বেচ্ছাসেবী পাখি, তুমি তো সবচেয়ে সুখী, তোমার কোনো ঝামেলা নেই, তোমাকে কেউ আটক করছে না, তুমি স্বাধীনভাবে ঘুরে বেড়াও, মানুষের জন্য কাজ করে যাও, তোমার মধ্যে সবচেয়ে বেশি সুখী হচ্ছে তুমি। কাক তখন ভাবলো আরে আসলে কথা তো আমি না সুখী, আমি না সুখী, আমি মানুষের জন্য কাজ করে যাই, মানুষের কাজ করে যাই, কিন্তু মানুষ কখনো আমার খাঁচার মধ্যে বন্দি করে না, খাঁচার মধ্যে বন্দি করে না, আমি অপরের জন্য কাজ করে যাই, অপরের সুখের জন্য কাজ করে যাই। তখন কাক সেদিন বুঝতে পারলো সে সবচেয়ে বড় সুখী।